কবি বলেছেন, ভোগের সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। আসলে এই যে কি ত্যাগ, এই বিষয়টা কিন্তু তিনি বলে যান নাই। আমার ধারণা এটা হচ্ছে মলত্যাগ। মলত্যাগেই প্রকৃত সুখ। আমার যেটা মনে হয়েছে যে সেই ভদ্রলোক বোধহয় কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন। ৫-৭-১০ দিন কাজটা হয়নি। ৫-৭-১০ দিন পরে যখন পেটটা ক্লিয়ার হয়েছে, তখন হয়তো তিনি এই কথাটি লিখে গেছেন, ভোগের সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। অথবা এমনও হতে পারে যে কোথাও তিনি দাওয়াত খেতে গেছিলেন, খেতে গিয়ে মাংসের সাথে মাংসের বড় হাড্ডিটাও লোভ করে গিলে ফেলেছেন এবং পিছনে গিয়ে আটকে গেছে, আর বের হচ্ছে না। অনেক চাপাচাপির পরে কয়েকদিন পরে যখন ক্লিয়ার হয়েছে তখন সে শান্তি পেয়েছে, খাবারের চেয়েও বেশি শান্তি তখন সে পেয়েছে। তাই হয়তো লিখেছে, ভোগের সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। আমরা ছোট থেকে এই বড়দের মুখে এই কথাটি বারবারই শুনে আসছে। আমাদের উপদেশবাণী হিসাবে বারবারই বলা হয়েছে, ভোগের সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ, এবং জীবনটাকে ত্যাগের জন্য তোমরা উৎসর্গ করো। এবং এই ত্যাগের জন্য উৎসর্গ করতে করতে আমরা বিভিন্ন ধরনের লোকের পিছনে নিজেদের অর্থ, শ্রম, সময়, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছি। এবং উৎসর্গ করে দিন শেষে দেখা গেছে যে যে ফরুর মা যেমন ছিল, যেমন হতদরিদ্র ছিল, সে সেখানেই আছে। কিন্তু যার পিছনে ফরুর বাবা জীবন দিয়ে দিল, সে কিন্তু আজকে তার জীবন চেঞ্জ করে ফেলেছে। সে সাইকেল থেকে মোটরসাইকেল কিনেছে, মোটরসাইকেল থেকে গাড়ি কিনেছে, গাড়ি থেকে উড়োজাহাজ কিনেছে, গ্রামের ইটের বাড়ি থেকে শহরে প্রাসাদ সমান অট্টালিকা তৈরি করে ফেলেছে। কিন্তু ফরুর মায়ের ওই যে ভাঙা ঘর দিয়ে শীতকালে হু হু করে বাতাস ঢুকে পিছনটা ঠান্ডা হয়ে থাকে, ফরুর মায়ের পিছন আর কোনোদিন গরম হয়নি। নেতারা আমাদেরকে ত্যাগ শেখালেও নেতারা কিন্তু উল্লেখযোগ্য কোনো ত্যাগ করেন না। তাদের উল্লেখযোগ্য ত্যাগ বলতে একমাত্র মল ত্যাগ, এটাই হয়তো তারা নিয়মিত করে থাকেন। এর বাইরে কোনো ত্যাগ দেশ ও জাতির জন্য আমরা সেইভাবে দেখি নাই। কিন্তু গতকাল থেকে একটা ত্যাগ বারবারই ঘুরে ফিরে আলোচনায় আসছিল, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগ। এর আগে এই ধরনের পদ থেকে কাউকে আমরা পদত্যাগ করতে দেখি নাই, যে কারণে আলোচনা এবং গুঞ্জনটা খুব বেশি মাত্রায় ছিল। প্রধান উপদেষ্টা পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এটা শুনে নাকি এনসিপি সহ মানে তার দলের উপদেষ্টা এবং নেতাকর্মীরা সেখানে গিয়েছিল এবং প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করেছে পদত্যাগ না করার জন্য। প্রধান উপদেষ্টা নাকি খেদ এবং ক্ষোভ ব্যক্ত করেছেন যে তিনি ঠিকভাবে কাজ করতে পারছেন না, চারিদিকের বিভিন্ন সমস্যা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এই অবস্থায় তার পক্ষে কাজ করা সম্ভব না এবং তার মতো একজন ব্যক্তি ইমেজের মানুষ যথা একটা নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে নেমে যাবেন, তাহলে আন্তর্জাতিক তার যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট হবে। তিনি যে ধরনের গ্রহণযোগ্য নির্বাচন করতে চাচ্ছেন সেটাও নাকি বর্তমান পরিস্থিতিতে আর করা সম্ভব হবে বলে তিনি মনে করছেন না। এই নিয়ে নাকি যমুনা কালকে মাঝরাত পর্যন্ত সরগরম ছিল এবং অনেকেই সেখানে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছেন, অনুনয় বিনয় করেছেন এবং কান্নাকাটিও নাকি করেছেন। এগুলো হচ্ছে শোনা কথা। যমুনার ভিতরে ঢুকে কেউ আসলে এই ধরনের পরিস্থিতিটা দেখেনি, যে কারণে এটা বলা সম্ভব না। কিন্তু ওই যে কথা এক মুখ থেকে আরেক মুখে গেলেই রংচং লাগতে থাকে, সেই রংচঙের বিষয়টি হতে পারে। অনেকেই গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিলেন যে রাতেই প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন কিনা, কিন্তু রাতে সেই ঘটনা ঘটেনি। প্রতিনিয়ত অন্য জিনিসের মতো আমরাও ভাবলাম যে এটাও ঠান্ডা হয়ে গেল। সকালটা বেশ অন্য দিনের মতোই ছিল। অন্য দিনের সূর্য যেমন, আজকে সূর্য তেমন। শুক্রবার যেহেতু ছিল, সে যে যার মতো কাজে ব্যস্ত, শুক্রবারের নামাজ ইত্যাদি নিয়ে মানুষ স্বাভাবিক সময় পার করেছে। আমার প্রতি শুক্রবারের অভ্যাস মতো দুপুরে খেয়ে একটু ঘুম দিয়েছি, হঠাৎ করে আমার এক বন্ধু ফোন করলো, দোস্ত শুনছিস? আমি কি শুনবো? ভাই, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন। বলছি, ভাই এটা গত রাতের ঘটনা, এখন তুই চুপ কর, আমি একটু ঘুমাচ্ছি, দুপুরবেলা একটু শুয়েছি। আরে না 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 না, পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দোস্ত, তুই শোন। আমি বললাম, হ্যাঁ কি বল? প্রধান উপদেষ্টা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারপরে মনে হলো উনি পদত্যাগ করবেন না, আবার উনি সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করবেন। আচ্ছা ভালো কথা, পদত্যাগ করলে আমরা জানতে পারবো। বললেন, আরে তা না তা না তা না, মানব জমিনে খবর আসছে যে জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এবং দেশে একটা জাতীয় সরকার তৈরি হবে। বলে, তাতে আমার কি? বলে, না রে দোস্ত, সমস্যা হচ্ছে আমাদের দেশে তো সবার কাছে গ্রহণযোগ্য এইরকম কোনো ব্যক্তি নাই, তাহলে জাতীয় সরকারের প্রধান কে হবে? এইটা নিয়ে আমি চিন্তায় আছি। আমরা, দোস্তরা আমি ঘুমাচ্ছি, আমি এর মধ্যে মাথা ঘামাতে পারবো না। তোর যদি মনে হয় দেশে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি নাই, তাহলে কুরবানির ঈদ সামনে, কুরবানির হাটে গরু ছাগল ওঠা শুরু হয়েছে, ওখান থেকে একটা নিয়ে আয়। ফোনটা রেখে দিলাম। বেচারি বোধহয় মন খারাপ করলো। কথাটা হয়তো আমার খুব অশালীন আপনাদের কাছে মনে হলেও এটাই সত্য, যে আমরা আমাদের দেশে
সবার কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব তৈরি করতে পারেনি। কোনো মানুষই আমাদের কাছে এক কথায় গ্রহণযোগ্য নয়। এমন কোনো উৎসব, এমন কোনো দিন নেই যেটা আমরা সবাই এক বাক্যে মেনে নিই যে এইটা আমাদের জাতীয় জীবনের সবার জন্য। সার্বজনীন বলে আসলে আমাদের কালচারে কিছু নেই। কিছু নেই। যে যার মতো নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করে। তারা যে মানুষটিকে পছন্দ করে সেই মানুষ যেভাবে বলে সেভাবেই তারা অ্যাক্ট করতে পছন্দ করে। মাঝবয়সী একজন মানুষকে যদি প্রধান করা হয় তাহলে তার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে যে হি ইজ নট এনাফ ম্যাচিউরড, মানে না, মানে উনি এখনো এতটা প্রজ্ঞাবান হয়ে ওঠেন নাই। বয়স্ক মানুষকে যদি সেই জায়গাটিতে বসানো হয় তখন বলেন, বলে না না না, ওনার অনেক বয়স হয়ে গেছে, তাছাড়া উনি পুরনো দিনের মানুষ, টেকনোলজির সাথে আপডেটেড না, তাছাড়া অসুখ বিসুখ এটা সেটা নিয়ে নিজেই চলতে পারেন না, উনি কাজ করবেন কিভাবে। আবার যদি ইয়াংদের আনা যায় তখন বলবে, আরে এরা তো একেবারে ইয়াং ছেলে, রক্ত গরম, অভিজ্ঞতা নাই, মেধা নাই, প্রজ্ঞা নাই, এদের স্কিল অনেক দুর্বল, এদের আরো স্কিল দরকার, এদের দিয়ে চলবে না। তাহলে চলবে কাকে দিয়ে? কাকে দিয়ে তাহলে চালাবেন? একে দিয়েও চলবে না, ওকে দিয়েও চলবে না, হ্যান দিয়েও চলবে না, ত্যান দিয়েও চলবে না। তাহলে তো কাউকে দিয়ে চলা যাবে বলে আমাদের মনে হচ্ছে না। যাকগে, সেই অবস্থা নিয়ে যখন ঘুম ভাঙলো কিছুক্ষণ পর, মানে এপাশ ওপাশ করে আমি আবার শুয়ে পড়েছি আর কি। তারপর হঠাৎ আবার সে ফোন করছে, দোস্ত দোস্ত দোস্ত, মোটামুটিভাবে একটা জায়গায় নিশ্চিত হওয়া গেছে প্রধান উপদেষ্টার পদত্যাগ করছেন না। আমি কখন, প্রধান উপদেষ্টা কি বলেছে? বলে না না, তার ওনার যে সহকারী আছেন ফয়েজ আহমেদ তোয়েব, উনি এটা বলেছেন। উনি বলেছেন এই কারণে প্রধান উপদেষ্টার পদত্যাগ করা উচিত না, উনার আরো এই কাজ করা উচিত, সেনাবাহিনীকে প্রত্যক্ষ রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করা উচিত না, এবং তিনি ইলেকশনের ডেটও দিয়েছেন, এপ্রিল থেকে মে মাসের মধ্যে ইলেকশন হবে। তাহলে সেটা কি প্রধান উপদেষ্টা বলেছেন? এইরকম ভাবে তিনি বলেছেন তো প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে তুমি সোশ্যাল মিডিয়াতে বা মেন স্ট্রিম মিডিয়াতে বা সাংবাদিকদের তুমি এটা জানাও? কয় না 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 না, উনি লিখেছেন উনার মতামত। বলে সেটা তো যে কেউ যে কারো মতামত লিখতে পারে, তার কথাতে তো প্রধান উপদেষ্টা চলবেন না। কঞ্চি তো আর বাঁশকে খাড়া করে রাখে না, বাঁশে কঞ্চিকে খাড়া করে রাখে। প্রধান উপদেষ্টা বাঁশ, উনি হলেন কঞ্চি। প্রধান উপদেষ্টা তো আর উনি প্রধান অ্যাডভাইজার নন, উনি প্রধান উপদেষ্টার সহকারী। প্রধান উপদেষ্টা কি করবেন না করবেন সেই পরামর্শ উনি দেবেন না, বরং প্রধান উপদেষ্টার কাজে সহযোগিতা করা হচ্ছে উনার কাজ। সুতরাং বাদ দিয়ে নিশ্চিন্তে নির্ভাবনায় শুক্রবারের দিন বউ বাচ্চা নিয়ে বিকেলবেলায় একটু ঘুরতে বের হওয়া। এরপরে বিভিন্ন সংবাদপত্র, অনলাইন স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখলাম, তাতে দেখলাম যে এনসিপি সহ মানে তাদের সমমনা দলগুলো বলছে যে প্রধান উপদেষ্টাকে আরো থাকতে হবে, এই কারণে থাকতে হবে, কারণ তারা প্রত্যক্ষভাবে প্রধান উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট। এবং হেফাজতের একটি সম্মেলন ছিল, সেখান থেকে মামুনুল হক বলল যে টাইম ফ্রেম এটা সেটা বেঁধে দেওয়ার কিছু নাই, উনি স্বাচ্ছন্দ্যে কাজ করুন, যতদিন ইচ্ছা ততদিন থাকুন, এবং সমস্ত সংস্কারগুলো এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো উনি সুচারুভাবে নিতে থাকেন। পাশাপাশি আরেকটা কথা শুনলাম, জামাতে ইসলাম সর্বদলীয় মিটিং ডাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। তাহলে যে যার মতো করে ব্যাখ্যা করতে থাকছে, দিন শেষে যে ভজঘট অবস্থাটা ছিল সেই ভজঘট অবস্থাটাই থাকবে। আমার দেশের সাধারণ মানুষের জন্য আসলে সত্যিকার অর্থে তেমন কোনো কাজ হয় না। এই দেশের গরিবকে দেখিয়ে উন্নত দেশ থেকে ভিক্ষা করে চাল ডাল, টাকা পয়সা, গম এসব নিয়ে আসা হয়। দিন শেষে গরিব কিন্তু গরিবই থাকে, সেই 1 কেজি 2 কেজি পায়, ভুঁড়িটা মোটা হয় কিন্তু চেয়ারম্যান সাহেবের। চেয়ারম্যান সাহেবের বউ টাকার গরমে খসখসে পিছনটা স্প্যানিশ অলিভ অয়েল দিয়ে পরিষ্কার করতে থাকেন, ঘষে ঘষে নরম করতে থাকেন, কিন্তু ওই রাস্তায় যে মাটি কাটে ফরুর মা টিয়ার কাবিখার যে 1 কেজি 2 কেজি পাওয়ার কথা সেটাই পেয়ে থাকে। প্রকৃতপক্ষে দেশের জনগণের সেই অর্থে কোনো উন্নতি হয়নি। তার বড় একটা উদাহরণ যদি বলি, যে পলাশীর প্রান্তরে ইংরেজ সৈন্যরা যখন জিতে যায়, তারপরে লর্ড ক্লাইভ বলেছিল যে মুর্শিদাবাদ থেকে আমরা যখন কলকাতা ফিরছিলাম তখন রাস্তার দুই পাশে যে মানুষ দাঁড়িয়েছিল তারা একটা করে ইট মারলে বা একটা করে ঢিল ছুড়লে ইংরেজ সৈন্য একটাও ফিরে আসতে পারতো না, কিন্তু তারা নীরব দর্শকের মতো দেখেছে কেন? কারণ রাজা কে হয়, কে আসে, কে যায়, তাতে সাধারণ মানুষের কিছু এসে যায় না, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সেই সময়ে মানে একটা গরিবের পরনে এই 2 হাতের বেশি লম্বা কোনো কাপড় ছিল না, কিন্তু একটা ছোট রাজার ঘরেও 3 বস্তা স্বর্ণ ছিল। এটা ইতিহাসে প্রমাণিত। আমাদের দেশেও তাই স্বাধীনতার পর থেকে দেখেন যে নেতাদের পিছনে মানুষ গেছে, কিন্তু কয়েকদিন পরেই
দেখেছে যে আসলে একটা ভ্রমের মধ্যে আছি। এবং এই করতে 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 স্বাধীনতা 54 বছর পেরিয়ে গেল। সরকার নির্বাচিত সরকার আসলো, অনির্বাচিত সরকার আসলো, সামরিক সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো। কিন্তু দিন শেষে যে অবস্থা আগে যেখানে ছিল সেখানেই আছে, এর কোনো পরিবর্তন নাই। অর্থাৎ আমাদের ক্ষমতায় যারা বসে এদের প্রধান টার্গেটটাই থাকে তাদের নিজ এজেন্ডা বাস্তবায়ন। তারা কিভাবে কোথায় কি করবে, কি লুটতরাজ করবে, কোথায় কোন ব্যাংকে টাকা রাখবে, এটাই তারা দেখতে থাকে। তারাই লুটে পুটে খেতে থাকে। এর বাইরে তেমন কিছু হয় না। অনেকভাবে অনেক চেষ্টাই করা হয়েছে, কোনো কিছু হয়নি। তাই আমার মনে হয় যে যে যেখান থেকে যেভাবে চলছে এভাবেই চলুক, এর বেশি মাথা ঘামানো বোধহয় আমাদের ঠিক হবে না। শেষে একটা ছোট্ট গল্প দিয়ে আজকের আলোচনাটা আমি শেষ করি। এক লোকের গরু পাশের বাড়ির লোকের ক্ষেত খায়, অর্থাৎ ক্ষেতে যে ফসল আছে সে ফসল খাচ্ছে। তো ওই পাশের বাড়ির লোক এসে বললো, কে রে তোর গরুটার এইভাবে ছেড়ে দিয়ে রাখিস, আমার ক্ষেত খাচ্ছে, গরু গলা একটা দড়ি দিতে পারিস না? এই লোক পরের দিন গরুর গলায় দড়ি দিল, গরু গিয়ে আবার ক্ষেত খাচ্ছে। কি রে, তোরে গরুর গলায় দড়ি দিতে বলছি, দড়ি দিছিস, তো দড়ির সাথে একটা খোঁটা দিতে হয় না? আচ্ছা ভাই দিব। পরের দিন গরুর গলার সাথে একটা খোঁটা দিছে। ওই লোক গিয়ে দেখে আবার ক্ষেত খাচ্ছে। আরে তুই গরুর গলায় খোঁটা দিয়ে, যে খুঁটিটা তো মাটির সাথে পুঁততে হবে, না হলে গরুটা আটকে থাকবে কিভাবে? বাস ওর ক্ষেতের মধ্যে দিয়ে খোঁটাটা লাগাই দিয়ে গরুরে খাইতে দিছে। তো বলছে, তুই আমার ক্ষেতের মধ্যে খোঁটা দিলি, এই খোঁটাটা একটুখানি সরাই দিলেই তো হয়। তো খোঁটাটা সরায়ে ক্ষেতের কোনায় দিছে। তখন ওই লোক এসে বলল, তুই খোঁটাটা ক্ষেতের কোনায় দিলি, ও তো ঘুরে ফিরে আবার আমার ফসল খাচ্ছে, খোঁটাটা সরা। তাহলে আচ্ছা ভাই। এবার করলো কি, খুঁটাটা সরায় রশিটা লম্বা করে দিল। লম্বা রশিতে গরু আবার যথারীতি ওই ক্ষেত খাওয়া শুরু করলো। পরের দিন এসে ওই লোক বলল যে, বাইরে ভাই, তুই আমারে মাফ কর, তুই গরু ছাড়া রাখ। তোর গরু ছাড়া থাকলে আমারও ক্ষেত খাই, অন্য লোকেরও ক্ষেত খাই, আর তুই যদি খুঁটা দিয়ে রাখিস তাহলে শুধুই আমার ক্ষেতই খাইতে থাকে। এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা। বাকিটা বিবেচনা আপনাদের। কোনো কথা থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।